নবম পে স্কেলের দাবিতে বাংলাদেশ সরকারের কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আজ বুধবার অর্থাৎ 4 মার্চ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ একযোগে 14 জন মন্ত্রী এবং 6 জন প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে। এর আগে গত 2 মার্চ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর নতুন পে স্কেলের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। ইতিমধ্যে কর্মচারীরা 5টি কারণ তুলে ধরেছেন পে স্কেল বাস্তবায়নের বাস্তবতা নিয়ে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা পে স্কেল নিয়ে কথা বলছিলাম, তো মাঝখানে আমার নিজের পেশাগত কারণে এবং ব্যক্তিগত কারণে বেশ কয়েকদিন ভিডিও করতে পারিনি বা আপনাদের সাথে কথা বলতে পারিনি। অনেকেই কমেন্টে বা হোয়াটসঅ্যাপে নক করেছেন পে স্কেল নিয়ে আপডেট কি। তো সৌভাগ্যবশত যারা পে স্কেল নিয়ে ভিডিও করছেন বা পে স্কেল নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন তারা তো তাদের কন্টেন্ট ক্রিয়েশনগুলো চালিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি মনে করেছি যে না, আমি যেটা বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতে যে পে স্কেল নিয়ে আলোচনাটা থেমে থাকতে পারবে না, পে স্কেল নিয়ে আলোচনাটা চলতে হবে। এবং এই যে বাস্তবতা, এই বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আশ্বাস দিয়েছেন যে পে স্কেল বাস্তবায়ন হবে। এর আগে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তিনিও আশ্বাস দিয়েছিলেন। এর আগে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয় তিনিও বলেছিলেন পে স্কেল বাস্তবায়ন হবে, তবে সেটি সময় সাপেক্ষ। তো আজকে যে সম্মিলিত কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একযোগে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ 14 জন মন্ত্রী এবং 6 জন প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে। তো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং তাদের দাবি প্রধানতম দাবি হচ্ছে ঈদের আগে পে স্কেল বাস্তবায়ন করা। তো আমরা এই সংক্রান্ত যে খবরগুলো আছে সেই খবরগুলো আমরা একে একে দেখব একটু, এরপরে আমরা ওর পাশাপাশি আমরা পে স্কেলগুলো নিয়ে কথা বলবো। একযোগে স্মারকলিপি প্রধান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বুধবার 4 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান সহ একযোগে 14 জন মন্ত্রী এবং 6 জন প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে। তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রধান দাবি এবং সময়সীমা: ঈদ উল ফিতরের আগে আগামী 15ই মার্চ 2026-এর মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। ন্যূনতম বেতন 35,000 টাকা, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণের দাবি করা হয়েছে। বেতন বৈষম্য নিরসন 1:4 অনুপাতে 12টি গ্রেডের ভিত্তিতে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা কর্মচারীদের দাবির যৌক্তিকতা, কর্মচারীরা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যে বেসিসে তারা এই দাবিগুলো করেছেন, দীর্ঘ 11 বছরের ব্যবধান। 2015 সালে সর্বশেষ 8ম পে স্কেল দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে কর্মচারীরা বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে 6 সদস্যের পরিবার নিয়ে কর্মচারীরা দিশেহারা। বৈষম্যের অভিযোগ, সচিবালয় এবং প্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি এবং নানাবিধ সুবিধা, গাড়ি, কুক ভাতা ইত্যাদি দেওয়া হলেও 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা চরম অবহেলার শিকার। বিশেষ ভাতাসমূহের পুনর্নির্ধারণের দাবি: কর্মচারীরা তাদের স্মারকলিপিতে বিদ্যমান ভাতাগুলো উল্লেখযোগ্য হারে বৃদ্ধির দাবি জানিয়েছেন। চিকিৎসা ভাতা 15,000 টাকার স্থলে 5,000 টাকা, যাতায়াত ভাতা 300 টাকার স্থলে 3,000 টাকা, টিফিন ভাতা 200 টাকার স্থলে 3,000 টাকা, শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি 500 টাকার স্থলে 3,000 টাকা, বাড়ি ভাড়া মূল বেতনের 40% পরিবর্তে 80%। অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি: চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করা, আগামী বিজয় দিবস থেকে বিজয় দিবস ভাতা চালু করা, সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরের সকল দপ্তর এবং অধিদপ্তরের কর্মচারীদের পদনাম ও গ্রেড পরিবর্তন করে এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা। সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির 5 যুক্তি। আমরা শুরুতে যেই যুক্তির কথা বলেছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ, তারা 5টি যুক্তি তুলে ধরেছেন। যুক্তিগুলো আমরা একটু দেখে আসি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর 2 মার্চ তারিখে যে স্মারকলিপি দেওয়া হয়েছে সেখানে
দীর্ঘ সময় 11 বছর বেতন কাঠামো অপরিবর্তিত থাকা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, সরকারি চাকরির মর্যাদা এবং আকর্ষণ কমে যাওয়া, প্রশাসনিক কার্যকারিতা হ্রাসের আশঙ্কা, সামাজিক নিরাপত্তা এবং জীবনমান উন্নয়ন। তো এর ভিতরে একটা যুক্তি নিয়ে আমি আমার একটু ব্যক্তিগত মতের কথা বলবো, যেটা তারা বলছেন 3 নম্বরে, সরকারি চাকরির মর্যাদা এবং আকর্ষণ কমে যাওয়া। আসলেই কি এটা সত্যি? সরকারি চাকরির মর্যাদা এবং আকর্ষণ কমে গিয়েছে। কিছুটা দ্ব্যর্থক অর্থ বহন করে। সরকারি চাকরির আকর্ষণ মনে হয় আগের থেকে আরও বেড়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে মানে ওটা আমি একটু মজা করে বললাম, এটা ঠিক যে আমরা তো দেখেছি এবং প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে, আমরা মিডিয়াতে দেখছি। যেমন আজকেও দেখলাম কোনো একটা নিউজে কোনো একজন পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তার, খুব সম্ভবত পুলিশ বাহিনীর, তার 300 কোটি টাকার সম্পত্তি দেখানো হয়েছিল। তো এই জায়গাতে আমি একটা জিনিস যেটা বলি, আমরা শুধু তার 300 কোটি টাকার স্থাবর বা অস্থাবর সম্পত্তিটাকে দেখি, কিন্তু এই যে ব্যক্তি, তিনি যে লাইফ স্টাইল, অর্থাৎ প্রতি মাসে তার যে খরচ যেটা, সেটাকে আমরা বিবেচনা নেই না। কারো কারো জীবনযাপনে তার পরিবার কেন্দ্রিক খরচ 5 লাখ 7 লাখ টাকা বা তারও বেশি। আমরা যদি এটা হিসেব করি, তাতেও বছরে কোটি টাকা ছাড়িয়ে যায়। এটাকে আমরা হিসেব করি না। তো মানে আপনাদের কি মনে হয় যে আসলে আকর্ষণটা কমেছে? যাই হোক, আকর্ষণ আছে, আকর্ষণ আরও আগের থেকে আরও বৃদ্ধি পাচ্ছে। এবং যদিও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি দুর্নীতি এবং এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, এবং আমরা আশা করব যে এটা শুধুমাত্র ঘোষণার মধ্যে যেন আবদ্ধ না থাকে, আবার এটাও যেন না হয় সরকারের শীর্ষ পর্যায়ের কেউ যেন খুব গর্ব করে বা খুব আহ্লাদের সাথে বা খুব আনন্দ নিয়ে যেন না বলতে পারে যে আমার গাড়ি চালক বা আমার পিয়ন সেও তো 100 কোটি টাকার বা 1000 কোটি টাকার মালিক। তো যাই হোক, ওটা একটা ভিন্ন বিষয়। আমরা চাই যে আমরা যে কর্মচারীরা আছি, স্বাভাবিকভাবে আমাদের যাদের শুধুমাত্র চাকরির বেতন দিয়ে চলতে হয় বা চাকরির পয়সা দিয়ে চলতে হয়, আমাদের জন্য এটা অসহনীয় হয়ে যাচ্ছে। একটি পবিত্র ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ, পবিত্র ঈদুল সাওমের মাস বা পবিত্র রমজান মাস চলছে, এবং আর কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। আমি আমার জায়গা থেকে বুঝি যে আসলে কতটা কষ্টকর। সবাই তো চায় কিছু না কিছু, অন্তত বছরের একটা উৎসবে সবাই মিলে একটু ভালো মন্দ পোশাক পরতে বা একটু ভালো মন্দ কিছু খেতে। যাই হোক, সে বিষয়টা আমি বলবো না, কারণ কর্মচারীদের যারা, আমি তাদের কথাই বলছি, যারা কেবলমাত্র চাকরির পয়সায় চলেন, তাদের জন্য আসলে এটা খুব একটা অসহায় অবস্থা। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আর তিনি যেহেতু একজন বিজ্ঞ মানুষ এবং একজন মাননীয় প্রধানমন্ত্রীর পিতা, মাননীয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও একজন চাকরিজীবী ছিলেন। তো সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা বিষয়টা আরেকটুকু অনুধাবন করতে পারবেন। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, মাননীয় অর্থমন্ত্রী সহ সবার কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো যে আসলে পে স্কেলটা যত দ্রুত সম্ভব এটা যেন বাস্তবায়ন করা হয়। কারণ আমরা আমাদের সহনশীলতা বা আমাদের সহ্য ক্ষমতা এটা এটা আমরা আর পারছি না। এর ফাঁকে আরেকটা খবর সেটা হচ্ছে যে মাননীয় অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জনায়েদ আহমেদ শাকি সাহেব স্যার, তো ওনাকে মন্ত্রণালয় পুনর্বন্টনের কারণে ওনাকে এখন অর্থমন্ত্রী থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও মাননীয় মন্ত্রী মহোদয় তিনি শুরু থেকেই পে স্কেল নিয়ে একটু পজিটিভ ছিলেন। আসলে সবাই পজিটিভ, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে অর্থের সমস্যাটা, এবং যে গ্যাপটা হয়ে গিয়েছে সেই গ্যাপটার কারণে এখন এই সমস্যাটা সবচেয়ে বড় আকারে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আরেকটা প্রস্তাব যেটা 8ম পে স্কেলে উঠেছিল, যদিও তখন আমি সরকারি চাকরি করতাম না, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেখানে একটা কথা উঠেছিল স্থায়ী পে কমিশন বিষয়টা, যেটা
চায়না, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ওনাদের খুব সম্ভবত সেন্ট্রাল সেন্ট্রাল যে বেতন ভাতা বা সেন্ট্রাল যে পে কমিশন, তারা প্রতি বছর এটাকে হিসেব করে বেতন বৃদ্ধিটাকে হিসেব করেন, অর্থাৎ যে পে ইনক্রিমেন্ট যেটা সেটাকে হিসেব করেন। যদি আমাদের এইখানেও এরকমটা যদি থাকতো, একটি স্থায়ী পে কমিশন, আমার কাছে মনে হয় যে আমাদের জন্য এই বিষয়গুলো আরও সহজ হয়ে যেত। কারণ আমরা যেটা দেখেছি যে নবম পে কমিশন তারা আসলেন, খুব হাঁক ডাক, খুব আশা ভরসা সব কিছু নিয়ে মিটিং করলেন, বৈঠক করলেন, এবং শেষ পর্যন্ত একটি গতানুগতিক পে স্কেল সুপারিশ, একদম পুরোপুরি গতানুগতিক, সেটা মানে ওই গতানুগতিকতা থেকে আর বের হতে পারেননি। আর আমরা এমনই দুর্ভাগা না কি বলবো আমরা জানি না যে পে কমিশনের যে যে রিপোর্ট, সেই পূর্ণাঙ্গ রিপোর্টটা এখন পর্যন্ত যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপলোড করা হয়নি, যেটা খুব ঘটা করে তখনকার অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব ফাঁকা, কোনো তথ্য নেই। বিভিন্ন প্রতিবেদনে আমরা কোনো তথ্য পাচ্ছি না। আমরা এমনই পে স্কেল আমরা মানে আশা করেছিলাম, বা আমরা আশায় বুক বেঁধেছিলাম। তো যাই হোক, সব কিছুর পরেও যেটা পে স্কেল থাকুক, মানে পে স্কেল অবশ্যই দিতে হবে, এটা আমাদের দাবি। কিন্তু আমারও আরেকটা দাবি আছে আপনাদের কাছে, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। পে স্কেল নিয়ে আমাদের কথা চলবে, পে স্কেল নিয়ে আমাদের আলোচনা চলবে, সেটা অবশ্যই আমাদের যে সরকারি চাকরির বিধিমালা, সেই বিধিমালা মেনেই আমরা পে স্কেল নিয়ে আলোচনা করবে। এবং যারা আমাদের অগ্রজ, যারা প্রতিনিয়ত এই স্মারকলিপি থেকে দেওয়া শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সরকারের উচ্চ পর্যায়ে যারা যোগাযোগ রাখছেন, মানে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দায়িত্ব নিয়ে, মানে দায়িত্বটাকে অবহেলা করছেন না, বা নিজেরাই স্বেচ্ছাকৃতভাবে দায়িত্বভার নিচ্ছেন। তো এটার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, এবং সবসময় আপনাদের প্রতি শুভকামনা থাকবে। এবং আশা রাখি আপনাদের এই ক্রমাগত যোগাযোগের মাধ্যমে, আপনাদের এই ক্রমাগত দাবি দাওয়া উত্থাপনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা পে স্কেল পেয়ে যাব। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় পে স্কেল কি আমরা খুব দ্রুত পাবো কি না, বা পে স্কেলের বাস্তবায়নের যে ধাপগুলোর কথা বলা হয়েছে সেই ধাপে ধাপেই কি পে স্কেল বাস্তবায়ন হবে কি না, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, বা আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আবারও দেখাবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।